নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি লেখা উপন্যাস পালাবার পথ নেই। 3টি পর্ব আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি, আর আজ আমরা শুনব এই উপন্যাসের 4র্থ পর্ব। আসুন তাহলে আমরা সকলে মিলে এই টানটান রহস্যময় উপন্যাসের 4র্থ পর্বটা শুনে নিই। সেন্ট্রাল অ্যাভিনিউ এসে গেছে দিদি। এবার কোন দিকে যাব? বলছি যাবেন কোথায় এবার, পায়ে না ডাইনে? তৃতীয়বার প্রশ্নের পর হুঁশ ফিরল বিদিশার। ধর্মরিয়ে তাকালো এদিক ওদিক। ট্যাক্সি গ্রে স্ট্রিটের ট্রাম লাইনের ওপরে দাঁড়িয়ে। ও ফুটপাতে শোভাবাজার মেট্রো স্টেশন, অর্থাৎ বিদিশা গন্তব্যস্থলে পৌঁছে গেছে। পেছনে অটোরিকশার পাল কাঁকা করছে। মিটারে কত উঠছে না দেখি ব্যাগ হাতড়ে ঝাঁটি দিয়ে একখানা 50 টাকার নোট ড্রাইভারের হাতে গুজে দিল বিদিশা। খুচরো ফেরতের অপেক্ষা না করে ট্যাক্সির দরজা খুলে নেমে পড়ল। এগোচ্ছে দক্ষিণমুখ সেন্ট্রাল এভিনিউ ধরে বিরান স্ট্রিটের দিকে। পড়ন্ত দুপুরে এখনও চড়া রোদের ঝাঁঝ চিরবির করছে গা, ঘাম ঝরছে দরদর। বিদিশা হাঁটছে না, প্রায় ছুটছে, তবু পথ যেন ফুরোয় না। মাত্র 100-2 গজ গিয়ে রাস্তা পেরোবে। এইটুকু পথকেই কি অসীম মনে হচ্ছে এখন। অথচ এই পথে পরশুও। অর্কদের গলির মুখে এসে বিদিশা পলকের জন্য থমকালো। নোংরা আবর্জনা স্তূপ বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকে আঁচল চাপা দিতে গিয়েও চাপল না বিদিশা। এই গন্ধই যেন তার এখন প্রাপ্য। ওদিকে এক বাড়ির দরজায় 2টো মেয়ে উগ্র সাজগোজ করে দাঁড়িয়ে। তাদের সঙ্গে চোখাচোখি হতেই বিদিশা চোখ নামিয়ে নিল। অন্যদিনের মতো অস্বস্তিতে নয়, বুঝিবা আত্মধিক্কারে। সে কি ওই মেয়ে দুটোর চেয়েও হীন জীবনযাপন করে না? শ্রমহীন পরগাছার জীবন। সেই পরভৃত জীবনের আয়েসটুকু টিকে রাখতেই না আজ তার এই আকুল ছোটাছুটি। কেন সে যে নিজেকে অন্যভাবে গড়ে তোলার কথা ভাবতে পারল না কোনো দিনও? সমুদ্রে অর্চিষ্মান বলেছিল, তোমার পায়ের নিচ থেকে যদি কখনো মাটি সরে যায়। অসম্ভব। বিদিশা কিছুতেই তার সুখ হাতছাড়া করতে পারবে না। তার জন্যই যে মূল্যই দিতে হোক না কেন বিদিশা প্রস্তুত। ক্ষণিকের সন্তাপ, ক্ষণিকে উধাও। অর্কর দরজায় কড়া নাড়ছে বিদিশা অধৈর্য হাতে। অর্ক নয়, সামনে অর্কর মাসি সুপ্রভা। বিদিশাকে দেখেই সুপ্রভার কপালে ভাঁজ। তুমি? কি ব্যাপার? সুপ্রভা এ সময় ঘরে থাকবেন স্বপ্নেও ভাবতে পারেনি বিদিশা। ঝাঁকুনিটা সামলে নিয়ে অতি কষ্টে হাসল। ঈষৎ অপ্রতিভ স্বরে বলল, অর্ক আছে মাসিমা। কেন, তাকে আর কি দরকার? দরকার নেই, এমনি। বিদিশা ঢোক গিলল। অনেকদিন খোঁজ নেওয়া হয় না, কাছেই এসেছিলাম। তুমি তো পরশুও এসেছিলে। হ্যাঁ, মানে। বিদিশা আর কথা খুঁজে পাচ্ছিল না। একটু একটু রাগও হচ্ছিল অর্কর ওপর। কি বেয়াক্কেলে ছেলে রে বাবা! পেয়ারের মাসিকে ব্যাগ ব্যাগ করে সব কথা না বললে কি ঘুম হয় না? সুপ্রভাত চোয়াল কঠিন হয়েছে। আবার কেন অর্কর কাছে আসা বলো তো? তোমার নাকি বড় ঘরে বিয়ে হয়েছে। আমার ভালো মানুষ বোনপোটাকে তো অনেক কষ্ট দিয়েছ, আর কেন? বিদিশা কাচুমাচু মুখে বলল, বিশ্বাস করুন, বিয়েতে আমার কোনো হাত ছিল না। বাবা মা জোর করে। আমি অর্কর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তাতেই বুঝি সব চুকে বুকে গেল? সুপ্রভা খড়খড় করে উঠলেন। জানো, আবার এসে ছেলেটার কি দশা করে গেছ? পরশু সারা দিন ছেলেটা দাঁতে কুটোটি কাটেনি, সারা রাত ঘুমোয়নি। বিদিশা এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল। ঝরঝর করে কেঁদে ফেলল। কান্নার সবটা বোধহয় অভিনয়ও নয়, ভেতরের জমাট উত্তেজনাও অশ্রু হয়ে গলে বেরিয়ে আসছে। সুপ্রভা সামান্য নরম হলেন, দরজা ছেড়ে দাঁড়িয়েছেন। এসো, ভেতরে এসো। আছে অর্ক? বিদিশার চোখ জ্বলে উঠল।
এ ঘরের পাখাটা চলছে না, ভেতরের ঘরে ঘুমোচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই অর্ক এলো ঘরে। বিদিশার দিকে স্থির চোখে তাকিয়ে রইল একটুক্ষণ, বুঝিবা কিছু আন্দাজও করল। প্যাসেজের দরজায় অটল সুপ্রভাকে বলল, মাসি 2 কাপ চা করে দেবে? সুপ্রভা সরতেই বিদিশা খপ করে চেপে ধরেছে অর্কর হাত। চাপা স্বরে আর্তনাদ করে উঠল, অর্ক প্লিজ আমায় বাঁচাও। এক মুহূর্ত বুঝি বিদিশার স্পর্শ অনুভব করল অর্ক। পর মুহূর্তে হাত ছাড়িয়ে নিয়েছে, মৃদুস্বরে বলল, মাসি যখনই বলল তুমি আবার এসেছো তখনই বুঝেছি। আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে মনে হয় আত্মহত্যা করতে হবে। আবার কি হলো? সেই ফোনটা আবার এসেছিল আজ দুপুরবেলা। কি বলেছে? ওই সেই টাকা চাই, 50,000 টাকা। বিদিশার গলা থরথর কাঁপছে। এবার আর আমার নিস্তার নেই। কেন? দরজায় সুপ্রভা ছায়া পড়েছে, সেদিকে চোখের ইশারা করল বিদিশা। ফিসফিস করে বলল, সে অনেক কথা, এখানে কি বলা যাবে? ইঙ্গিত বুঝল অর্ক। দেয়ালের ব্র্যাকেট থেকে পাঞ্জাবি নিয়ে গলিয়েছে গায়ে, গলায় উঠিয়ে বলল, মাসি চা করতে হবে না, থাক। সুপ্রভার মুখ উকি দিল। কেন রে? বিদিশার ফেরার তাড়া আছে, ওকে এগিয়ে দিয়ে আসছি। দেরি করিস না কিন্তু। পথে নেমে বিদিশা ঘাড় ফিরিয়ে দেখল সুপ্রভা দরজায় এসে দাঁড়িয়েছেন। কটমট চোখে দেখছেন বিদিশাকে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বিদিশা বলল, তোমার মাসি আজ অফিসে যাননি? না, গা ম্যাজ ম্যাজ করছে বলছিল। আজকাল মাঝে মাঝেই কামাই করে, বয়স হচ্ছে তো, রোজ রোজ অফিস যাওয়া বোধহয় আর পেরে ওঠে না। মেজাজটাও আজ মাসির খারাপ মনে হলো। অর্ক যেন কথাটা শুনেও শুনল না, কেজো স্বরে বলল, হ্যাঁ শুনি, কেন টাকা না দিলে তোমার নিস্তার নেই? উত্তরটা মোটামুটি সাজিয়েই রেখেছিল বিদিশা। চিঠির বাক্স চুরির কাহিনীটা বলল, তবে সেই বাক্সে যে মিহির অরুণের চিঠিও ছিল সে কথাটুকু সচেতনভাবে চেপে গেল। অর্ক একটু ভেবে নিয়ে বলল, টেলিফোনের সঙ্গে তুমি চুরিটাকে মেলাচ্ছ কিভাবে? ওটা তো কাকতালীয়ও হতে পারে। মোটেই না, লোকটা টেলিফোনে তোমার চিঠির লাইন পড়ে পড়ে শোনাচ্ছিল। ওর কাছে নাকি আমাদের আরও ছবি আছে। ছবি? হ্যাঁ, তাই তো বলল। প্র্যাকটিসের পর তুমি আমার সঙ্গে অনেকদিন রেড রোড ধরে ফিরতে না, সেই সময়কার। তোমার হাত নাকি আমার কাঁধে, আমার হাত নাকি তোমার কোমরে বেড দিয়ে আছে। অসম্ভব, এরকম ছবি থাকতেই পারে না। আমিও তো জানি অসম্ভব, কিন্তু যদি সত্যি হয়, যদি কেউ শয়তানি করে আড়াল থেকে তুলে থাকে? কে হতে পারে? কে আমাদের এমন শত্রু ছিল? বলেই অর্ক হো হো হেসে উঠেছে। সে জানলই বা কি করে তোমার সঙ্গে আমার বিয়েটা সত্যিই ঘটবে না? তুমি হাসছো? হাসবো না? যে ছবি তুলেছে সে কি আগে ভাগেই জানতো নাকি তোমার একটা বড়লোক বর হবে, আর তারপর সে ছবি তোমাকে দেখিয়ে ব্ল্যাকমেল করবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বিদিশা প্রকাশ্য রাস্তাতেই প্রায় কোকিয়ে উঠল। লোকটার কথা যদি সত্যি হয়, তাহলে আমার কি হবে সেটা একটু ভাবো। চিঠিগুলো যে তার হাতে আছে এতে তো কোনো সন্দেহ নেই। তা অবশ্য ঠিক। অর্কর মুখ থেকে হাসি সরল। লোকটা কি সত্যি সত্যিই আমার চিঠিগুলো পড়ে শুনিয়েছে? না তো কি আমি বানিয়ে বলছি? তা নয়, আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা? লোকটা তার মানে জানতো তুমি বাপের বাড়ি থেকে চিঠির বাক্সটা নিয়ে আসছিলে। তুমি যে এই বাক্সতেই চিঠি রাখতে সেটাও লোকটার অজানা ছিল না। কি বলতে চাইছো? আমার মনে হয় লোকটা আননোন কেউ নয়, তোমারই ক্লোজ কেউ, এবং সে দেখেছে তুমি বাক্সটা নিয়ে চলে আসছো। তারপর সে আমায় ফলো করেছে? সোজা হিসেবে তো তাই বলে। অর্ক চোখ সরু করল। বাক্সটা নেওয়ার সময় তোমাকে কে কে দেখেছে? মা ছিল। আর? বাবা। আর কেউ? ডোন্ট মাইন্ড, তুমি একসময় আমাকে তোমার দাদার নামে অনেক কিছু বলতে, বাই এনি চান্স? না, দাদা নয়, আমি শিওর।
দাদা তার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তাছাড়া এই ব্ল্যাকমেলিং, 50,000, না, এই কাজ দাদার দ্বারা হবে না। কি করে শিওর হচ্ছ? আমি দাদাকে বাজিয়ে দেখেছি। কথাটা যেন বুলেটের মতো বেরোলো বিদিশার মুখ থেকে। অর্ক অবাক চোখে দেখল বিদিশাকে। তারপর ধীরে ধীরে এক বিষণ্ণ হাসি ফুটে উঠেছে তার ঠোঁটে। যেমন পরশু তুমি আমায় বাজিয়ে দেখছিলে। বিদিশা চোখ নামিয়ে নিল। অর্ক ছোট্ট নিঃশ্বাস ফেলল। তুমি বড় নিষ্ঠুর দিশা, প্রায় ওই ব্ল্যাকমেলারটার মতোই। আমি প্র্যাকটিক্যাল, বিদিশা ঘর ঘরে গলায় বলল। তুমি আমায় সাহায্য করবে কিনা বলো, নয়তো কি? আগেই তো বলেছি সুইসাইড করব। প্র্যাকটিক্যাল মেয়েরা সুইসাইড করে না। বিদিশা তর্কে গেল না। অর্কও নীরব। হাঁটছে পাশাপাশি সেন্ট্রাল এভিনিউয়ের চওড়া ফুটপাত ধরে। প্রায় নিঃশব্দেই রাস্তা পার হলো দুজনে। ছোট্ট একটা পার্কে ঢুকলো। কোণের এক বেঞ্চে বসেছে। এই বেঞ্চ তাদের পরিচিত। এখানেও তাদের অনেক সঘন মুহূর্ত জমা আছে। বিদিশার অবশ্য অত মনে টনে পড়ার সময় নেই। বসেই সে অর্কর মুখের দিকে তাকিয়েছে। কি ভাবছ? কিছু সলিউশন পেলে? অর্ক দুদিকে মাথা নাড়ল। তাহলে আমি এখন কি করব? বলবো? বললে শুনবে? কি? ব্ল্যাকমেলিংটা খুব খারাপ চক্কর। এতে একবার যে গেঁথে যায় তার পক্ষে মুক্তি পাওয়া কঠিন। অর্ক গলা ঝাড়ল। ঘনায়মান প্রসন্ন বিকেলের দিকে তাকিয়ে উদাস্বরে বলল, তুমি তোমার বরকে সব কথা খুলে বলো। নিজের অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নাও। তোমার স্বামী তো খুব ভালো লোক, তুমিই বলেছ। একটা বোগাস বেকার ভ্যাগাবন্ডের সঙ্গে তোমার প্রেম হয়েছিল এবং তাকে তুমি কিভাবে ঝেড়ে ফেলে দিয়েছ, কেন দিয়েছ, সব খুলে বললে তিনি আর তোমার ওপর রাগ করতে পারবেন? বিদিশার বুকটা ধকধক করে উঠল। মনে মনে বলল, তুমি যদি একা হতে তাহলে আমি নয় চেষ্টা করে দেখতাম, কিন্তু ভাস্কর আছে, মিহির আছে, অরুণ আছে, কতজনের কথা আমি বলবো? ব্ল্যাকমেলারের কি শুধু অর্কর কথাই বলেছে? মুখে বলল, ওটা হয় না, হলে তো আমি তোমার কাছে আসতাম না। কেন হয় না দিশা? যদি বলো তো আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারি, তাকে সব কথা বুঝিয়ে বলতে পারি। সত্যের তো একটা নিজস্ব জোর আছে। মহাপাষণ্ডও তাকে অবহেলা করতে পারে না। কি যাব আমি স্পোর্টসম্যান। নিজের পরাজয়ের কথা বলতে আমার লজ্জা হবে না। নীল আকাশ যেন পাংশুটে হয়ে গেল হঠাৎ। বিদিশা সভায় বলল, না না না, এমনটি কখনো করো না। অর্চিষ্মান ভীষণ সেন্সিটিভ, পজিটিভ, ছেলে মানুষ ধরনের। বউয়ের কোনো প্রেমিক ছিল এই যে সে সহ্যই করতে পারবে না। ছোট্ট ন্যাড়া মাঠে বাচ্চা ছেলেরা ফুটবল পেটাচ্ছে। চর্মগোলক উড়ে আসছিল বিদিশার দিকে। অর্ক হাত বাড়িয়ে থামালো। বলটাকে ফের ছুঁড়ে দিল মাঠে। চোখ কুঁচকে বিদিশার দিকে তাকিয়ে বলল, তাহলে টাকাটা দিয়ে দাও। বলছো? বলছি, আর কি বলতে পারি? তুমি তো আমার অন্য পরামর্শ শুনবে না। ব্ল্যাকমেলার তোমাকে কবজা করে ফেলেছে। কথাটা অমোঘ সত্যের মতো শোনালো। অর্ক যে শেষ পর্যন্ত এই কথাই বলবে এও যেন বিদিশা জানত। ঠিকই তো, আর তো কোনো সমাধান নেই। তবু কেন সে ছুটে এসেছে অর্কর কাছে? অর্কই একমাত্র টেলিফোনে ভয় দেখানোর কথাটা জানে। অর্ককে বলেই একমাত্র নিজেকে হালকা করা যায় এই ভেবে, নাকি অর্ক কোনো মিরাকেল ঘটিয়ে ফেলবে এরকম একটা দুরাশা ছিল বিদিশার? অর্ক আবার বলল, কবে যেন দিতে হবে টাকাটা? শনিবার, সামনে শনিবার। কিভাবে দিতে হবে কিছু বলেছে? বলেছে। বিদিশা একটু থেমে নিষ্ঠুর কণ্ঠটাকে স্মরণ করে নিল। ভার গলায় বলল, ঢাকুরিয়া লেকের ধারে সাঁতার ক্লাবে ঢোকার রাস্তাটায় একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে থাকবে, ডিকি খোলা। গাড়ির তলায় একটা লোক শুয়ে কাজ করবে। টাকাটা প্লাস্টিক ব্যাগে ভরে ডিকিতে রেখে ডিকিটাকে বন্ধ করে দিতে হবে। নোটগুলো হতে হবে 50 টাকার এবং পুরনো। টাকা গাড়িতে রেখে যে পথে এসেছি সেই পথে ফিরে যেতে হবে। বাহ, তোফা বন্দোবস্ত। অর্ক হাত উল্টালো।
যা বলেছে সেরকমই করো তাহলে। যদি চাও তো আমি তোমার সঙ্গে থাকতে পারি। অবশ্য তার একটা প্র্যাকটিক্যাল অসুবিধে আছে। তোমার বাবা মা ভাই তো নিশ্চয়ই তোমার সন্দেহের তালিকায় পড়ে না। তাহলে ব্ল্যাকমেলার এমন একজন লোক যে তোমায় আগাগোড়া ফলো করছিল, চিঠিসূত্র বাক্সটা সেই লোকই বাই লাখ পেয়ে গেছে। এমনও তো হতে পারে সে হয়তো আজও ফলো করছে, হয়তো সেদিনও তোমায় কড়া ওয়াচে রাখবে, হয়তো কেন রাখবেই আমি সঙ্গে থাকলে। অবশ্য আমি খুব সিক্রেটলিও থাকতে পারি, আলাদাভাবে দূর থেকে ওয়াচ করতে পারি যদি বলো। বিদিশা সব কথা শুনছিল না, খানিকটা আত্মগতভাবে বলে উঠল, কিন্তু টাকাটা আমি পাবো কোত্থেকে? বুধবার বিকেল। বিদিশার বেরোনোর প্রস্তুতি পর্ব শেষ হলো প্রায় 4:30। সে আজ পড়েছে রানী রঙের ঢাকাই জামদানি, শাড়ির সর্বাঙ্গে জরির কারুকাজ, দুহাতে চওড়া ব্রেসলেট, কানে ঝুমকো, গলায় 7 নড়ি হার, নাকে একটা ছোট্ট নাকচাবিও লাগিয়ে নিয়েছে হিরে বসানো। পার্লার থেকে বেঁধে আসা ঢেউ ঢেউ খোপায় গুজে দিয়েছে সাগর সেচা মুক্তোর ফুল। তীব্র একটা গন্ধ বিচ্ছুরিত হচ্ছে রূপসী বিদিশার শরীর থেকে, মৃগনাভির ফরাসি সুবাস। রূপ বাঁধানো ছড়ি হাতে বাগানে পায়চারি করছিলেন দীননাথ একটু বুঝি অসহিষ্ণুভাবে। পূর্ণ শয্যায় উদ্ভাসিত বিদিশাকে দেখে তার মুখের ভাব বদলে গেল, চোখে যেন আর পলক পড়ে না। বিমোহিত স্বরে বলে উঠলেন, করেছিস কি রে বেটি? আমার নাতনিটার দিকে কেউ যে আজ তাকাবেই না। প্রশস্তির বাক্যে বিদিশার দারুণ খুশি হওয়ার কথা, কিন্তু ঠিক তেমনটা হলো না। তবু লজ্জা লজ্জা গলায় বলল, হারটা আমায় মানিয়েছে বাবা। মানিয়েছে কি রে? দেখে তো মনে হচ্ছে ওই হার তোর গলার জন্যই তৈরি হয়েছিল। ঠাট্টা করো না, সিরিয়াসলি বলো মানিয়েছে কিনা। এত ভারী হার, তোমার ছেলে তো আবার ভারী গয়না পরা পছন্দ করে না। ও বেটা সৌন্দর্য আভিজাত্যের কি বোঝে? রুদ্রবাড়ির বউ ফং ফঙে হার পরে পার্টিতে যাবে? ছ্যা ছ্যা। রবি গ্যারেজ থেকে অনেকক্ষণ গাড়ি বার করে অপেক্ষা করছে। শ্বশুর পুত্রবধূ ইস্পাত নীল মারুতিতে বসলো পাশাপাশি। বিদিশা একবার দেখে নিল উপহারের প্যাকেটটা নেওয়া হয়েছে কিনা। হয়েছে। পদ্মপানি আগেই রেখে গেছে গাড়িতে। খুঁটিনাটি কাজে পদ্মপানির কখনো ভুল হয় না। কদিন পর আজ আবার বেশ মেঘ করেছে। খানিক আগে দুপশলা ঝরছিল। ভেজা ভেজা আছে রাস্তাঘাট। বাতাসে কিছুটা জোলো ভাব। মনে হয় বর্ষা এখনও শরৎকে জায়গা ছাড়তে রাজি নয়। চলছে মারুতি স্বচ্ছন্দ গতিতে। লবণ হ্রদের এদিকটায় প্রচুর গাছপালা। দীননাথের চোখ জানলার বাইরে, সবুজ দেখছেন। হঠাৎই বললেন, এই হারটা কার ছিল জানিস? বিদিশাও সামান্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল। ঘাড় ঘুরিয়ে বলল, জানি, এ হার মা পরতেন। আমার শাশুড়ি ঠাকুরন তার মেয়েকে দিয়েছিলেন বিয়ের সময়। তিনি আবার পেয়েছিলেন তার মার কাছ থেকে। তাহলে তো এ হার দিদিরই প্রাপ্য ছিল। ছিলই তো, খুকি মুখ ফুটে চেয়েও ছিল। দাওনি কেন? তার বিয়েটা যখন আমার ইচ্ছে স্থির হয়নি, তখন এ বাড়ির সেরা গয়নাগুলো সে পাবে কেন? তাছাড়া আমি তখন ঠিকই করে ফেলেছিলুম বাবলুর জন্য আমি নিজে বউ খুঁজে আনব, আর তার গলাতেই শোভা পাবে এই হার। বিদিশার মনে পড়ে গেল বৌভাতের দিন অর্চনাই তাকে সাজিয়েছিল। অলঙ্কারে প্রায় মুড়ে দিয়েছিল বিদিশাকে, হিরে জড়োয়া সোনা। শুধু এই হারটাই পরায়নি সেদিন। কেন পরায়নি? ঈর্ষায়? তাই হবে। অন্তত শ্বশুরমশাই যা বললেন তার থেকে সেরকমই তো মনে হয়। সেই দিদিরই বাড়িতে আজ এই হার পরে যাওয়া কি শোভন হচ্ছে? মুখে কিছু না বললেও হয়তো মনে মনে আহত হবে অর্চনা। কিন্তু উপায়ই বা কি? ভাগ্নির জন্মদিন বলেই না হারটা লকার থেকে বার করা অনেক সহজ হয়েছে। অর্চিষ্মানের মনেও সন্দেহ জাগার সুযোগ আসেনি। 50,000 টাকা জোগাড় করার একটাই তো রাস্তা এখন। কালই এই 15 ভরির 7 নড়ি কণ্ঠহার অর্কর হাতে তুলে দিয়ে আসবে বিদিশা। অর্কদের পাড়ায় প্রচুর স্যাকরার দোকান, বেচলেই করকরে নোট এসে যাবে হাতে।
তারপর আর কি, শয়তান ব্ল্যাকমেলারটার মুখে টাকাটা ছুঁড়ে মারো, ব্যাস নিশ্চিন্ত। অর্ক যাই বলুক, বিদিশা এই ভাবনাটাকে কখনো প্রশ্রয় দিতে রাজি নয় যে ব্ল্যাকমেলার তাকে আবার উত্ত্যক্ত করবে। শয়তানটা তাকে কথা দিয়েছে ওই টাকাটা পেলেই সে চিরকালের মতো চুপ করে যাবে। চোর ডাকাতদেরও কথার দাম থাকে, বিদিশা জানে। শনিবারের মধ্যেই একটা অভিন্ন দর্শন সোনার জল করা 7 নন্ডি ঢুকে যাবে বিদিশার লকারে। 25 মানের হিসাবেও নিখুঁত রইল। ভাগ্যিস সেদিন ভূষণ ঝুটো গয়না আসল গয়না নিয়ে ঠাট্টা তামাশা জুড়ল, নইলে কি আর এই সাদা সাপটা অথচ নিশ্চিন্দ্র প্ল্যানটা বিদিশার মগজে আসতো? আলগোছে 7 লহরীর গায়ে একবার হাত বুলিয়ে নিল বিদিশা। এত সুন্দর সমাধান পেয়ে গেছে সে, তবু যে কেন বুকটা চিনচিন করে? বহুমূল্য গয়না হারাতে হবে এই শোকে, নাকি কোনো সূক্ষ্ম অপরাধবোধ জাগছে প্রাণে? সল্টলেক পেরিয়ে উল্টোডাঙায় পড়তেই গাড়ি যানজটের কবলে, ঠেলা গাড়ির মতো চলছে। মানিকতলায় জ্যাম, পোস্তায় জ্যাম, হাওড়া ব্রিজে জ্যাম, ফোটা ফোটা ঘামের মতো সর্বত্র জমে আছে গাড়ি ঘোড়া। ট্রামেরা যেন মৃতপ্রায় সরীসৃপ। শালকিয়া পৌঁছাতে পৌঁছাতে বিদিশাদের সন্ধে নেমে গেল। সাবেকি আমলের বাড়িটার সামনে গাড়ি ঢুকতেই ছুটতে বেরিয়ে এসেছে অর্চনা আর মুন্নি। পলকের জন্য অর্চনার চোখ আটকেছে বিদিশার 7 নড়িতে। অজান্তেই গায়ের আঁচল জড়িয়ে নিয়েছে বিদিশা। পরক্ষণেই সব স্বাভাবিক। বিদিশার হাত ধরে অর্চনার ঠোঁট ফোলালো। সেই তোরা এত দেরি করে এলি? মুন্নি কলকল করে উঠল। দাদু, তুমি মামাকে ধরে আনতে পারলে না? দিনরাত সহাস্যে বললেন, তোর মামিকে ছেড়ে মামা যদি সতীনে মজে থাকে, তার আর আমি কি করব বল? বিদিশা অবাক হয়ে দেখল। কথাটা শুনে হঠাৎই যেন চোখ জ্বলে উঠল অর্চনার। নিমিষেই অবশ্য হাসি ফুটিয়েছে মুখে। হাসতে হাসতে বলল, যা বলেছ, বাইরের বউয়ের ওপর টান ঘরের বউয়ের থেকে একটু বেশিই হয়। তা সে আসবে কখন, কিছু বলেছে? বিদিশা বলল, বলেছে তো 8টার মধ্যে। এই মুন্নি, তুমি তোমার মামাকে একটা ফোন করো না। আমার ভারী বয়েই গেছে। বলতে বলতে মুন্নি হিড়হিড় করে বিদিশাকে টেনে নিয়ে চলল। তুমি এসো, আমার বন্ধুরা সবাই তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। আমি ওদের বলেছি আমার মামি একেবারে ডিট্টো মাধুরী দীক্ষিত। বিশাল হলঘর খুব জমকালো করে সাজানো হয়েছে আজ। রঙিন কাগজের শিকল ঝুলছে, দেওয়ালে জড়ি চুমকি, বেলুন, সিলিংয়ে সুন্দর এক ঝাড়বাতি। দেওয়াল ঘেঁষে পাতা হয়েছে লম্বা লম্বা সোফা। মাঝখানে শ্বেতপাথরের টেবিলে প্রকাণ্ড এক কেক, জাহাজ কেক, টাইটানিক। বয়স্ক অতিথিরা কেউ তেমন আসেনি এখনো। হলময় কিশোর কিশোরীদের ভিড়, হই হল্লা চলছে জোর, গান বাজছে। হঠাৎ হঠাৎ অকারণে উচ্ছ্বাস ভেঙে পড়ছে হাসিতে। অনেকের হাতেই পানীয়র গ্লাস, শীতল নরম পানীয়। বিদিশার আবির্ভাবে ছেলে মেয়েদের কলরব থেমে গেল সহসা। মুন্নি এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে বিদিশাকে, একে একে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সাময়িক আড়ষ্টতা কাটিয়ে বিদিশা ধীরে ধীরে ভিড়ে মিশে গেল। সিনেমার নায়িকাদের মতো স্তাবক পরিবৃত হয়ে ঘুরছে হলে। মেয়েরা তার গয়না দেখছে, শাড়ি দেখছে, ছেলেরা মুগ্ধ দৃষ্টি উপহার দিচ্ছে তাকে। এমন পরিবেশ আসন্ন বিপদকেও বুঝি ভুলিয়ে দেয়। বিদিশা স্বচ্ছন্দ বোধ করছিল, উপভোগ করছিল। একটু ফাঁক পেয়ে মুন্নিকে জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায়? তাকে দেখছি না যে বড়। কে জানে কোথায়? মুন্নি ঠোঁট ওল্টালো। এই তো তখন কেয়ারটেকারদের সঙ্গে কথা বলছিল, হয়তো ছাদেই আছে। ডাকবো? না থাক। তুমি কেক কাটবে কখন? ঠিক 7:30টায়। 7:30টায় কেন? তোমার বন্ধু বান্ধবরা তো সব এসে গেছে। মুন্নি লাজুক মুখে বলল, আমি নাকি ঠিক ওই সময়তেই জন্মেছিলাম প্রতি বছর, তাই ওই সময়তেই কেক কাটি। বিদিশা হেসে ফেলল। কত রকম যে খেয়াল থাকে মানুষের। বিদিশা নাকি জন্মেছিল রাত 3:30। অর্চিষ্মানকে ওই সময় পার্টি দিতে বললে কেমন হয়? আগে কখনো সেভাবে জন্মদিন হয়নি বিদিশার। নভেম্বরের 20 তারিখটায় মা হয়তো একটু পায়েস করলো, বাবা হয়তো একটু মিষ্টি আনলো,
ব্যাস, এবার নিশ্চয় ছবিটা বদলে যাবে। অর্চিষ্মান না করলেও দীননাথ নিশ্চয়ই ঘটা করে করবেন তার বেটির জন্মদিন। কাকে কাকে সেদিন ডাকবে বিদিশা? অর্ককে বললে হয়, ছেলেটা খুব নিঃস্বার্থভাবে সাহায্য করছে বিদিশাকে। যদি অর্চিষ্মান দীঘায় অর্ককে দেখে থাকে। এলোমেলো ভাবনার মাঝে টুক করে একবার দোতলায় উঠে এলো বিদিশা। পুষণের মার সঙ্গে দেখা করতে এলো। করতে হয়, কর্তব্য। পুষণের মা আর্থারাইটিসের রোগী, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না। দীননাথ তাকে সঙ্গ দিচ্ছেন। একটুখানি সেখানে বসে বিদিশা আবার পায়ে পায়ে নিচে। ক্যাটারারির কর্মচারীদের ট্রে থেকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস তুলে নিয়ে বসেছে সোফায়, একটু একটু চুমুক দিচ্ছে। লোকজন আসতে শুরু করেছে এক এক করে। অর্চনা আর মুন্নি অভ্যর্থনা জানাচ্ছে তাদের। পুষণের দর্শনও মিলল। ব্যস্ততার মাঝে বিদিশার সঙ্গে নিয়মমাফিক ফষ্টি নষ্টি করে গেল পুষণ। কেক কাটা হবে এবার। মুন্নিকে ঘিরে দাঁড়িয়েছে তার বন্ধুবান্ধব, বাবা মা, অতিথি অভ্যাগত, বিদিশা, দীননাথ। সব আলো নিভিয়ে দেওয়া হলো। হলঘর জুড়ে 15টা মোমবাতির আবছায়ায় মৃদুলয়ে ইংরাজি বাজনা বাজছে। সুর উচ্চকিত হলো ক্রমশ। কেকে ছুরি বসিয়ে এক ফুয়ে মোমবাতি নেবালো মুন্নি। পলকের জন্য দমকা অন্ধকারে ঘুটঘুট চারদিক। পর মুহূর্তেই আলোর রোশনাই, হাততালিতে ফেটে পড়ছে ঘর। আলো জ্বলার সঙ্গে সঙ্গে বিদিশার শির দ্বারা বেয়ে বিদ্যুৎ খেলে গেল। পুষণের পাশে কে এসে দাঁড়িয়েছে? ভাস্কর না? কখন এলো? কোত্থেকে এলো? বিদিশার ননদের বাড়িতে ভাস্কর কেন? ভাস্করেরও দৃষ্টি বিদিশায় স্থির। মুখের হাসি চওড়া হচ্ছে ভাস্করের। গলা নামিয়ে পুষণকে কি যেন বলল। পুষণও তাকাচ্ছে বিদিশার দিকে। বিদিশার মুখ পাংশু, বনমন ঘুরছে গোটা পাঁচেক পাখা, তবু যেন ঘর সহসা বাতাসহীন। ভিড় কাটিয়ে ভাস্করকে নিয়ে এগিয়ে এলো পুষণ। ম্যাডাম, মিট মাই ফ্রেন্ড ভাস্কর চ্যাটার্জি। দারুণ ডায়নামিক ছেলে, আমার ছোট ভাইও বলতে পারেন। আর ইনি হলেন মিসেস বিদিশা রুদ্র, আমার একমাত্র শ্যালকের একমাত্র ওয়াইফ। খাকি গ্রিক পুরুষের মতো দেহকাণ্ড ঈষৎ নোয়ালো ভাস্কর। কেতাদুরস্ত ভঙ্গিতে বলল, আপনাকে যেন কোথায় আগে দেখেছি। পুষণ হো হো করে উঠল। পুরনো কায়দা ছাড়ো, বিদিশা ম্যাডামকে যে দেখে তার এরকমটাই মনে হয়। তাই নাকি? ভাস্করের ঘুম ঘুম চোখ আরও ঢুলু ঢুলু। আপনিই বলুন তো ম্যাডাম, আগে আমাদের কোথায় দেখা হয়েছে? গত কয়েকটা দিন বিদিশাকে অনেক শক্তপোক্ত করে দিয়েছে। কয়েক মুহূর্তেই সামলে নিল নিজেকে। মুখে একটা ইলাস্টিক হাসি টেনে যথাসম্ভব নিরস্বরে বলল, সরি, আই ক্যান্ট রিমেম্বার। তাহলে হয়তো আমিই ভুল করছি। ভাস্করের হাসি পাকা হয়ে ঝুলছে। স্মৃতি মাঝে মাঝে বড় বিট্রে করে ম্যাডাম। চেনা লোককে অচেনা লাগে, অচেনা মানুষকে চেনা মনে হয়। ভাস্করের কথা শেষ হলো না। মুন্নি ঘুরে ঘুরে কেক বিলি করছে। বিদিশার মুখে টাইটানিকের টুকরো গুজে দিয়ে গেল। সুযোগ বুঝে বিদিশাও সরে গেছে সামনে থেকে। পার্টি জমে উঠেছে। হিন্দি গান চালিয়ে কোমর দোলাচ্ছে ছেলে মেয়েরা। বয়স্ক জনেরা তালি দিয়ে দিয়ে তাদের উৎসাহিত করছে। নব্য সংস্কৃতি। দীননাথ সোফায় একটু বিরক্ত মুখে বসে। ওসব গান তার মোটেই পছন্দ না। বিদিশা সেটে গেল শ্বশুরমশাইয়ের পাশে। দীননাথই এখন তার আত্মরক্ষার বর্ম। 8টা নাগাদ খাওয়ার সার্ভ করা হলো। বুফে সিস্টেম। পাশের ঘরে সাজানো রয়েছে টেবিল। প্লেট হাতে পছন্দসই আইটেম তুলে আনছে নিমন্ত্রিতরা। রকমারি সুখাদ্যের ঘ্রাণে হলঘর মম। অর্চনা ঘুরে ঘুরে তদারকি করছিল। বিদিশাকে ডেকে বলল, এই বাবাকে খাবার এনে দে, মিছিমিছি বসে বসে বোর হচ্ছে। বিদিশাও এই একই কথা ভাবছিল। অর্চিষ্মানের সময়জ্ঞান অত্যন্ত কম। তার অপেক্ষায় থাকতে গেলে শ্বশুরমশাইয়ের অনিয়ম হয়ে যাবে। খাবারের ঘরের দিকে এগোতে গিয়েও বিদিশা দাঁড়িয়ে পড়ল। উফ, ভাস্করটা দাঁড়িয়ে আছে ওইখানেই। নিচু গলায় অর্চনাকে জিজ্ঞাসা করল, ওই ভাস্কর চ্যাটার্জি লোকটা তোমাদের এখানে ফিরল কি করে দিদি? তুই চিনিস ওকে?
ভূষণদা আলাপ করিয়ে দিল, লোকটা খুব চালিয়ার টাইপ, তাই না? কামাচ্ছে দু হাতটা, চাল তো একটু মারবেই। করেটা কি? কিছুই না, আবার অনেক কিছুই করে। বুঝলাম না। অর্চনা চোখ টিপল, চাপা স্বরে বলল, পলিটিক্যাল টাউট। মানে? রাজনীতি চাইরা তো সব সাধু বাবারও বাড়া, টাকা পয়সা স্পর্শ করলে তাদের হাতে ফোসকা পড়ে, তাই এদের দিয়ে সব লেনদেন হয়। অর্চনা গলা আরও খাদে নামালো। আগে নাকি হাজরা মোড়ে ফ্যাপা করে বেড়াতো, এখন খুব সোর্স। তোর পুষন্দা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে বলছে না, ওই ভাস্করই তো খুঁটি, ওই নাকি সব বন্দোবস্ত করে দেবে, ব্যাংক লোন ট্যাক লোন সব, কমিশনও নেবে। পুষন্দার সঙ্গে পরিচয় হলো কি করে? বিজনেসের লাইন, কোথায় কার সঙ্গে কখন পরিচয় হয় তার কি কোনো ঠিক আছে? যা যা, তুই বাবার খাবারটা নিয়ে আয়। চোখ কান বুঝে ভাস্করকে পার হয়ে গেল বিদিশা, কিন্তু শেষ রক্ষা হলো না। প্লেটে ফিশ ফ্রাই তুলছে, পেছনে ভাস্কর ফিসফিস করছে, মানুষ খুব তাড়াতাড়ি পাস্ট ভুলে যায়, তাই না? বিদিশার হাত থেমে গেল, মুখ ফেরালো না, দাঁতে ঠোঁট চেপে বলল, মনে রাখার কোনো কারণও তো দেখি না। একেবারে অর্চিষ্মান রুদ্রর সতীসাথী বউ বনে গেছো? বিদিশার হাতের প্লেট থরথর কেঁপে উঠল। অর্চিষ্মানকে তুমি চেনো নাকি? অনেকেই আমায় চিনতে হয় ম্যাডাম, এটাই আমার পেশা। ভাস্করের স্বরে এমন কিছু ছিল বিদিশা ঘাড় ঘোরাতে বাধ্য হলো। দেখল ভাস্করের মুখে হাসির চিহ্ন মাত্র নেই, ঘোলাটে চোখের কোণে অচেনা ধূর্ততা খেলা করছে। একেবারেই অচেনা নাকি চেনা চেনা? বিদিশা ক্রমশ অস্থির হয়ে পড়ছিল। সেই কখন থেকে বাস স্টপে এসে দাঁড়িয়ে আছে, এখনো অর্ক আসে না কেন? অর্কর কোনো বিপদ হলো না তো? অদেখা শয়তানটার সব শর্তই অক্ষরে অক্ষরে পালন করেছে বিদিশা। ঠিক সময়ে ছায়ামাখা রাস্তাটায় পৌঁছেছিল। প্লাস্টিকে মোড়া টাকার বান্ডিল যথাস্থানে রেখে নিশ্চল অ্যাম্বাসাডারের ডিকি বন্ধ করে দিয়েছে। একটি বারের জন্য পিছু ফিরে তাকায়নি, সোজা চলে এসেছে এই গোল পার্কে। অর্ক তখন ছিল অনেকটা দূরে, তাকে মোটেই কারুর লক্ষ্য করার কথা নয়। লোকটা কি আরও ধরিবাজ? অর্ককে দেখে ফেলেছিল? যদি লোকটা অর্ককে... না, বিদিশা আর ভাবতে পারছে না। একটু আগে পর্যন্ত একটা হিমেল ভয় ময়াল সাপের মতো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়েছিল বিদিশাকে। সাপটা এখন আর নেই, তবু তার শীতল স্পর্শ বিদিশা এখনো বেশ অনুভব করতে পারছে। কেন যে আজ মিছিমিছি জেদ করে সঙ্গে এলো অর্ক? বিদিশাকে সাহস জোগাতে এসে নতুন কোনো সমস্যা ডেকে আনলো না তো? একবার কি গিয়ে দেখবে বিদিশা? চিন্তায় চিন্তায় বিদিশা যখন পাগল প্রায়, অর্ককে দেখা গেল ফুটপাত ধরে হনহনিয়ে আসছে। ছুট্টে এগিয়ে গেল বিদিশা। কি করছিলে এতক্ষণ? কোথায় ছিলে? অর্ক হাঁপাচ্ছে। শালাকে ধরে ফেলেছিলাম প্রায়, ইস, একটুখানির জন্য। সে কি, তুমি লোকটাকে ধরতে গেছিলে? পারলাম না, তুমি চলে আসার পরও শালা গাড়ির তলায় শুয়েছিল অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা। আমিও তককে তককে ছিলাম, যেই না ব্যাটা বেরিয়েছে দিয়েছি এক ডাইভ। পৌঁছতে পৌঁছতে স্টার্ট দিয়ে দিয়েছে গাড়িতে, তাও লাস্ট মোমেন্টে হাত বাড়িয়ে কলার চেপে ধরেছিলাম ব্যাটার, পিছলে বেরিয়ে গেল। শুধু এই বোতামটা মুঠোয় রয়ে গেছে। বিদিশা হাতে নিয়ে দেখল বোতামটা, মামুলি প্লাস্টিকের বোতাম, হলদেটে। কি ভেবে বোতামটা পুড়ে রাখলো ব্যাগে। বারবার গলায় বলল, কি দরকার ছিল বীরত্ব দেখানোর? লোকটার কাছে যদি আর্মস থাকতো। থাকলে থাকতো, আমি পরোয়া করি না। অর্ক গলা ঝাড়ল। যতই কালিঝুলি মেখে থাকুক, ও শালার মুখ আমি দেখে নিয়েছি। লোকটাও তো তোমায় দেখলো, আবার যদি ফোনে থ্রেট করে? অর্ক গোমড়া হয়ে গেল। দেখো দিশা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি স্ট্রেট গেমে বিশ্বাসী। কে না কে উল্টোপাল্টা ভুজুং মাজুং দিয়ে তোমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে যাবে, আর আমি সেটা পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমায় যদি তুমি আদৌ কিছু না জানাতে তাও একটা কথা ছিল। আর থ্রেট করার কথা বলছো? কাকে থ্রেট করবে? আমাকে? আর কাকে? কি বলবে? সঙ্গে লোক নিয়ে গিয়েছিলে, খেসারত স্বরূপ এই টাকা দাও? হা,
তোমাকে তো আগেই বলেছি, ব্ল্যাকমেলাররা একবার টাকার গন্ধ পেলে জোকের মতো সেটে যায়। আমি আজ এখানে না এলেও সে তোমাকে ছাড়তো না। দেখো, এবার লোকটা আরও বেশি টাকা চাইবে। শঙ্কাটা যত মন থেকে ঝেড়ে ফেলতে চায় বিদিশা, অর্ক তত বুঝি স্মরণ করিয়ে দেবেই। তেতো গলায় বিদিশা বলল, তুমি দেখছি ব্ল্যাকমেলারটার মনে নারী নক্ষত্র জেনে ফেলেছ। অর্ক চুপ হয়ে গেল। অন্ধকার নামছে, স্ট্রিট লাইট জ্বলে উঠল একে একে। গোল পার্কের মোড় এখন জনারণ্য। বাস, মিনি বাস, ট্যাক্সি, গাড়ির শব্দে কান পাতা দেয়। বাতাসে পোড়া পেট্রোল ডিজেলের কটু গন্ধ। ভিড়ের মধ্যেই নির্জনতা খুঁজে নিবিষ্ট ভঙ্গিতে গল্প করছে দুই তরুণ তরুণী। এই কেজো নাগরিক সন্ধ্যায় কোন স্বপ্নের কথা বলে ওরা? অর্ক কপত কপতিকে দেখছিল নিঃশব্দে। কোনো দীর্ঘ নিঃশ্বাস পড়ল কি অর্কর? নিষ্প্রাণ স্বরে কথা শুরু করলো আবার, তুমি এখন ফিরবে তো? বিদিশা বুঝতে পারছিল অর্ক আহত হয়েছে। খারাপ লাগছিল বিদিশার। বিপদের ঝুঁকি নিয়ে একটা কাজ করে ফেলেছে, তার জন্য অমন বাঁকা সুরে কথা না বললেই হতো। ঘড়ি দেখে বলল, আর একটু থাকতে পারি, বাড়িতে বলে এসেছি ফিরতে একটু দেরি হবে। মিছেমিছি দেরি করবে কেন? কাজ তো হয়ে গেল তোমার। রাগ করেছ? বিদিশা আলগা ছুলো অর্ককে। আমি কিন্তু তেমন কিছু ভেবে বলিনি, মাথার ঠিক নেই, কখন কি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। তোমার ওপর রাগ করার আমার তো কোনো অধিকার নেই দিশা। এটাও তো রাগের কথা। বড্ড গলা শুকিয়ে গেছে, একটু চা খাওয়াবে? আমি ফুটপাতের চা খাই, সে কি তোমার মুখে রুচবে? এবার কিন্তু তুমি আমায় কথা শোনাচ্ছ। বিদিশা হাসার চেষ্টা করলো। বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে বলে কি আমার সব অভ্যেস বদলে গেছে? চলো তাহলে। পেট্রোল পাম্পের উল্টো দিকে খুপড়ি চায়ের দোকান, বাইরে মলিন বেঞ্চি। বসলো দুজনে। ধুমায়িত চায়ের গ্লাস এসে গেল। বিদিশা এদিক ওদিক তাকাচ্ছে একটু আড়ষ্টভাবে। অর্ক জিজ্ঞাসা করল, কি দেখছো? না, মানে লোকটা আশেপাশে নেই তো। সে আর থোড়াইয়ে তল্লাটে আছে, যেভাবে চোঁচার রাসবিহারের দিকে চম্পট দিল। লোকটা দেখতে কেমন? লম্বাও নয় আবার বেটেও নয়, মাঝারি হাইট, গায়ের রং ফর্সার দিকেই। মুখে অবশ্য প্রচুর কালি মেখেছিল। হ্যাঁ, মোটামুটি ফর্সা। আমি এক ঝলক পা দুটো দেখেছিলাম। চেহারাটাও তেমন কিছু সন্ডাগন্ডা নয়, তবে গায়ের বেশ জোর আছে, ফেসটা স্কোয়ারের মতো। না না, একটু বুঝি লম্বাটে। হঠাৎই কি যেন মনে পড়ে গেল বিদিশার। উদ্ভাসিত চোখে বলল, ও হ্যাঁ, আমি আর একটা জিনিস দেখেছি, গাড়িটার নাম্বার WMD 7910। ফুহ, ওটা কি আসল নাম্বার নাকি? নয়, কখনো না। আসল নেমপ্লেট ঝুলিয়ে টাকা নিতে আসবে? ব্ল্যাকমেলার কি রামছাগল নাকি? বিদিশা মেনেও মানতে পারল না, তর্ক জুড়ল। অপরাধীরা তো অনেক সময় ভুল করে, সিলি মিস্টেক। তার জন্যই তো তারা ধরাও পড়ে যায় অনেক সময়। তা ঠিক। অর্ক মাথা দুলালো। চায়ের শেষ চুমুক দিয়ে গ্লাস রেখে দিল পাশে। ভুরু কোচকে বলল, কিন্তু এ লোকটা এত সামান্য ভুল করবে বলে মনে হয় না। তোমাকে যেভাবে বুদ্ধু বানিয়ে বাক্সটা হাতিয়েছে, তাহলে তো আর লোকটাকে ট্রেস করার কোনো উপায়ই নেই। আছে আছে, বললাম না, লোকটার মুখ আমি দেখে নিয়েছি। ওই মুখ আমি ভুলবো না। দিনে হোক রাতে হোক, হাজার লোকের ভিড়ের মধ্যে হোক, ট্রেনে বাসে ট্রামে যেখানেই দেখি না কেন, আমি ওকে আইডেন্টিফাই করতে পারবই। এই শহর আমি চষে বেড়াই, আজ হোক কি 6 মাস পরেই হোক। অর্ক এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলল, শুধু একটা ব্যাপার আমার খুব স্ট্রেঞ্জ লাগছে জানো। কি? টাকা ডিকিতে রাখার সঙ্গে সঙ্গে তো লোকটা চলে যাওয়া উচিত ছিল, তা না করে আধ ঘন্টা ওয়েট করলো কেন? ভেবেছিল হয়তো আমি কাছে পিঠে দাঁড়িয়ে ওকে ওয়াচ করছি। তা কি করে হয়? তুমি তো সঙ্গে পুলিশ নিয়ে আসতেও পারতে। লোকটা নিশ্চিন্ত মনে গাড়ির তলায় শুয়ে রইল। ফিশি, ভেরি ফিশি। ইনফ্যাক্ট গাড়িতে ওঠার সময়ও তেমন তাড়াহুড়ো ছিল না, তাই না আমি অত সহজে অতটা পথ কভার করে রিচ করতে পেরেছিলাম।
প্রায় 70-80 গজ। আমার কি মনে হচ্ছে জানো, আমার প্রিভিয়াস অনুমানটাই কারেক্ট। দি পার্সন মানে দি ব্ল্যাকমেলার তোমার পরিচিত, সে তোমার স্বভাবের হাড় হদ্দ জানে। কি করে বলছো? বিদিশার মুখ সাদা হয়ে গেল, কারণ লোকটা অ্যাবসোলিউটলি শিওর ছিল তুমি পুলিশে খবর দাওনি। সে মনের জোরও তোমার নেই, শুধুমাত্র তোমার মুখোমুখি হতে চায় না, ব্যাস। বিদিশার হৃৎপিণ্ডের গতি আবার বেড়ে গেল, নিঃশ্বাসে আবার চাপা কষ্ট। বুধবার রাত থেকে যার দিকে সন্দেহের তীর ছুটছে, সেই ভাস্করই কি তবে পর্দার আড়ালের খলনায়ক? সেদিন কথা ছলে বাজাচ্ছিল বিদিশা তার কথা অর্চিষ্মানকে বলেছে কিনা। হঠাৎ তাকে দেখে বিদিশার মুখ শুকিয়ে যাচ্ছে কেন? রিয়েল রিচ ম্যানস ওয়াইফ হয়ে অগাধ টাকা নাড়াচাড়া করতে তার কেমন লাগে? অর্চিষ্মান আসার পর ইচ্ছে করে অর্চিষ্মানের সঙ্গে গিয়ে গল্প জুড়ল, কিন্তু একটি বারের জন্যেও বিদিশার ওপর থেকে চোখ সরায়নি। কি বিশ্রী চাহনি, এখনো যেন কাদার মতো লেগে আছে গায়ে। প্রথম ফোনটায় হয়তো এমনি এমনি ভয় দেখিয়েছিল ভাস্কর। বাক্স হাতানোর পর মিহির অর্কর কথা জেনে গিয়ে আরও জোর পেয়ে গেছে। হয়তো অনেকদিন ধরেই বিদিশাকে ফলো করছিল, সেদিনও যখন বিদিশা বাপের বাড়ি থেকে ফিরছে। অর্ককে কি বলে ফেলবে ভাস্করের কথা? বলা যায় না। বিদিশার দিকে দ্বিধাহীন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অর্ক, যথেষ্ট ছোটাছুটি করছে। হাড় বেচা, ডিজাইন মিলিয়ে নতুন হাড় গড়ানো, এও বেশ ঝঞ্ঝাটের কাজ। আজ একটু আগে অমন একটা বিপদের ঝুঁকি নিল কেন? অর্কর বুকে নিশ্চয়ই একটা বিশ্বাস ধ্রুবতারার মতো জ্বলছে। অর্চিষ্মান বিদিশার স্বামী হতে পারে, কিন্তু এই পৃথিবীতে সেই বিদিশার একমাত্র প্রেমিক। কে না জানে, স্বামীর চেয়ে প্রেমিক এক কণা হলেও বেশি জায়গা দখল করে থাকে হৃদয়ে। এখন প্রেমিক বিদিশার প্রায় গণ্ডাখানেক ছিল, এই তথ্য জানার পর অর্ক কি তাকে অর্চিষ্মানের চেয়েও বেশি ঘৃণা করবে না? স্বামীকে প্রেমিক সহ্য করলেও করতে পারে, কিন্তু অন্য প্রেমকে নয়। বিদিশা উঠে দাঁড়ালো, দুর্মনস্কভাবে বলল, কি জানি, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। অর্ক চোখে মায়া ঘনালো, চায়ের দাম মিটিয়ে বেরিয়ে আসতে আসতে বলল, আর ভেবো না, হয়তো তোমার ধারণাই ঠিক, লোকটা আর জ্বালাতন করবে না। তাছাড়া আমি তো আছি, কিছু হলে আমার সঙ্গে সঙ্গে জানিও। বাই দা বাই, আমি কিন্তু বড় জোর সামনের সপ্তাহটা বাড়ি আছি, তারপর থেকে আমার ক্যাম্প শুরু হয়ে যাবে। তাহলে যোগাযোগ করব কি করে? তোমার তো আরও সুবিধে হলো, আমি তো সল্টলেক স্টেডিয়ামে থাকবো, তোমার অনেক কাছাকাছি। পার্সোনালিও দেখা করতে পারো, যদি বলো আমি তোমাকে ফোনও করতে পারি। ফোন? হ্যাঁ, ক্যাম্প থেকে। কখন করলে তোমার সুবিধে? দুপুরে 2:30 থেকে 3টে। নম্বরটা টুকে নিল অর্ক, ট্যাক্সি ডেকে তুলে দিল বিদিশাকে। ফিরছে বিদিশা, জানালার বাইরে চোখ, অথচ দেখছে না কিছুই। না চাইতেও তাল বেতাল ভাবনা আসছে মনে। দিদি সেদিন চলে আসার সময় বলেছিল, হাড়টা খুব যত্ন করে রাখিস বিদিশা, এতে আমার মা স্মৃতি লেগে আছে। বলার সময় দিদির চোখের কোল চিকচিক করছিল। হাড়টা বেমালুম বেচে দেওয়াটা কি পাপ কাজ হলো? দূর, তা কেন? এ হাড় তো এখন বিদিশারই, নিজের গয়না নিয়ে এসে যা খুশি তাই করতে পারে। ভাস্করের সঙ্গে পুষন্দার অত খাতির কেন? পুষন্দার ভাস্করের সঙ্গে যুক্ত নেই তো? হতে পারে, হতেই পারে। যতই মুন্নির জন্মদিনের পার্টি থ্রো করে শোম্যানশিপ দেখাক, টাকা পয়সার হাল পুষন্দার মোটেই ভালো নয়। নতুন ব্যবসার ধান্দা করছে, শ্বশুরবাড়ি থেকে কিছু মিলবে না সে জানে, তাই হয়তো। অর্ক যা চেহারার বর্ণনা দিল, তা অবশ্য পুষন্দা বা ভাস্করের সঙ্গে মেলে না। অর্থাৎ ওরা কাউকে কাজে লাগিয়েছে। কে লোকটা? কোনো পেশাদার অপরাধী? 50,000 টাকা থেকেই তাকে নিশ্চয়ই কিছু দিতে হবে। পুষন্দাকে ব্ল্যাকমেলার ভাবা যায় না। যতই তেরাবেকা কথা বলুক, পুষন্দা ঠিক অমরেশপুরী টাইপের নয়। তাহলে তাহলে ভাবতে ভাবতে সল্টলেক এসে গেল। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটাচ্ছে বিদিশা। সামনে পদ্মপানি, দোকান টোকান কোথাও যাচ্ছে। বিদিশাকে দেখে এগিয়ে এলো। বৌমণি,
তোমার জন্য একটা লোক কখন থেকে বসে আছে গো। বিদিশা বেশ চমকালো। আমার জন্য? কে? চিনি না, বলেছে দাদা পাঠিয়েছে, তোমার সঙ্গে কি কাজ আছে। চিন্তিত মুখে বৈঠকখানায় এসে বিদিশা দেখল একজন বছর 60-এর লোক সোফায় বসে ঢুলছে। বিদিশার পায়ের আওয়াজ পেয়ে ধর্মর করে উঠে দাঁড়ালো লোকটা, হাত জোর করে বলল, নমস্কার ম্যাডাম, আমার নাম সবিতাচরণ বাপুলি। আপনাকে একটা ফর্ম সই করানোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। কিসের ফর্ম? প্রপোজাল ফর্ম, LICর। কে LIC করবে? আগে আপনার নামে হবে, মিস্টার রুদ্র তো তাই বললেন। বলতে বলতে ব্রিফকেস খুলে একটা ছাপানো কাগজ বাড়িয়ে দিল লোকটা। মোটামুটি সব ফিল আপই করা আছে, মিস্টার রুদ্রই করে দিয়েছেন। আপনি শুধু জন্ম তারিখগুলো একটু চেক করে দিন, আর সইটা। এখনই করতে হবে? করলে ভালো হয় ম্যাডাম, মিস্টার রুদ্র চেকটা দিয়ে রেখেছেন, কাল তাহলে ফার্স্ট আওয়ারেই অফিসে জমা করে দিতে পারবো। অনিচ্ছা সত্ত্বেও বিদিশা দেখল কাগজটা এবং চমকালো। তার নামে 10 লাখ টাকার পলিসি, 30 বছরের মেয়াদ, নমিনি অর্চিষ্মান। লোকটা হাত কচলাচ্ছে। কাইন্ডলি সইটা করে দিন ম্যাডাম, আমাকে অনেক দূর যেতে হবে, গড়িয়া ছাড়িয়ে, সেই বোড়াল। থতমত মুখেই সইটা করে দিল বিদিশা। লোকটাকে বিদায় করে অবসন্ন পায়ে সিঁড়ি ভাঙছে। শরীর চলছে না আর, একটু শোবে এখন। দোতলা থেকে বাজনার সুর ভেসে আসছে। সে তার দিনরাত রেকর্ড চালিয়েছেন। শ্বশুরমশাইয়ের মহলের সামনে এসে বিদিশা দাঁড়ালো একটুক্ষণ। ঘর অন্ধকার, একা মানুষটা আরও একা হয়ে ডুবে আছেন সুরের নির্জনতায়। কি রাগ শুনছেন শ্বশুরমশাই? বিদিশা রাগরাগিনী চেনে না কোনো, তবু সুরের মূর্ছনা তার বুকে গিয়ে বিঁধছিল। মাগো, সুর কেন এত করুণ হয়? বিদিশার কান্না পেয়ে গেল। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস পালাবার পথ নেই এর 4র্থ পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই উপন্যাসের 5ম পর্ব নিয়ে আমি আবার চলে আসব আগামী রবিবার। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।